বুকের দুইটা ক্লাসে আমরা যেটা করছি, আমরা কুইক বুক একটা অ্যাকাউন্ট ওপেন করছি। আচ্ছা, ইউকে সাইটে আবার ফ্রি ট্রায়াল দিছে, মাঝখানে বন্ধ রাখছিল না, হ্যাঁ, আবার দিছে। মানে ওইখানে মনে হয় ওরা ফ্রি ট্রায়াল ছাড়া চলতে পারছিল না, যার কারণে এখন দিতে বাধ্য হয়েছে। তো ইউকেটাতে আবার খোলা যাবে, নো প্রবলেম। তো ইউকেতে বা আপনার যেটা খুলছে, আমি অস্ট্রেলিয়ার, তাই তো? হ্যাঁ, অস্ট্রেলিয়ার খুলে আমরা যেটা করছি, ফ্রি ট্রায়াল একটা অ্যাকাউন্ট ওপেন করছি, কোম্পানিটা সেট আপ করছিলাম। এরপরে ক্লাসে আমরা কোম্পানির ডিটেলস সেটিংটা দেখছিলাম, যে আপনি যদি একটা ইনভয়েস করতে যায় ডিসকাউন্ট অপশনটা না পান, তার মানে কি আপনার সেটিংসে ডিসকাউন্টে টিক দেওয়া নেই, যার কারণে আপনার এখানে দেখাচ্ছে না। তো এই ধরনের বিষয়গুলো যদি আমরা না পাই, এমনও অনেক ক্লায়েন্ট আছে যে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে যে ভাই আমি তো ইনভয়েস করতে যাই কিন্তু আমি তো ডিসকাউন্ট দিতে পারি না, আমি অ্যাডভান্স পেমেন্ট নিতে পারি না। আপনার তারা শেখানো যাবে না, তুমি বলবেন যে তুমি আমাকে অ্যাক্সেস দাও, দেখি কি হয়েছে। আপনারা যে কোনো কাজ ক্লায়েন্ট নক যদি দেয়, যে কোনো কাজ আপনারা চট করে রেট বলে দিবেন না যে এত হলে করবো। আপনি বলবেন যে তোমার অ্যাক্সেস দাও আগে আমাকে, অ্যাক্সেস দাও, আমি দেখি, তারপর তোমাকে রেট জানাবো। যদি ধরেন নিজে বুঝতে না পারেন, আমাকে নক দিবেন, যদি আমি ফোন মানে নকের রিপ্লাই না দিই ফোন দিবেন, যদি না ধরি কয়েকবার ফোন দিবেন। ফোন ধরলে মানে আপনি যখন আমাকে মেসেজ দিবেন যে আমার ক্লায়েন্ট লাইনে আছে, আপনি একটু কথা বলেন, আমি যত ব্যস্তই থাকি, যাই থাকি, আমি বাইকে থাকলে বাইকে দাঁড়ায় আপনার সাথে কথা বলবো। এই ব্যাপারে আমার প্রায়োরিটি একদম 100-এ 100। যখন আপনাকে ক্লায়েন্ট নক দিচ্ছে এবং আপনার একটা রিপ্লাই দিতে হবে, তখন আমি দেখা মাত্রই আপনার সাথে যোগাযোগ করব। ওকে, তো ধরেন যে আপনি কি হবে, আচ্ছা সারোয়ার ভাইকে আমি একটা লিঙ্ক দিতে চাইছিলাম না, একটু দেখি তো, ক্লাসের লিঙ্ক একটা দিতে তো চাইছিলাম। ভদ্রলোক খুব সাফার করতেছে, দেখি একটু। আচ্ছা, এটা তো ক্লায়েন্ট কখনো নক দিলে অবশ্যই অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করবেন। এইটাতে হচ্ছে হ্যাঁ, উনি আসলে খুব প্যারায় আছে উনি। আমি এখন ওনাকে বললাম ঠিক আছে, আপনাকে পার্সোনালি আমি লিঙ্কটা দিচ্ছি, কিন্তু এটা অফলাইন ক্লাসে লিঙ্ক দেওয়া যাবে না। অফলাইন ক্লাসে লিঙ্ক দিলে তখন লোকজন আর আসতে চায় না। বাসায় বসেই তো দেখা যায়, বাসায় বসে দেখে আসলে কিছু হয় না। আমি যেন কোথায় যাবো, এটা আবার কি? ওকে, তো এখন আজকে আমরা দেখবো, ধরেন একটা ট্রানজ্যাকশন যদি আমি করতে যাই, ট্রানজ্যাকশন করতে গেলে আমার কি কি জিনিস লাগবে। ধরেন আমি এই মোবাইল ফোনটা, আমি একজন ট্রেডার, আমি মোবাইল ফোনটা, আপনি ডিলার, আপনার কাছ থেকে কিনি, আমার কাছ থেকে সেল করি। এখন আমি যদি এখানে একটা অ্যাকাউন্টিং করতে চাই, তাহলে অবশ্যই আমাকে প্রথমে এই প্রোডাক্টটার নামটা আমার এখানে তুলতে হবে। তা না হলে আমি কি কিনবো আর কি বিক্রি করবো এটা তো আমি সিস্টেম বুঝতে পারবো না। এবং এটার আমার একটা মূল্য থাকতে হবে, আমার কস্ট প্রাইস কত এবং আমার সেলস প্রাইস কত। হ্যাঁ, এখন যদি এই দুটা থাকে, তাহলে কি হবে, সিস্টেম কিন্তু আমার প্রফিট অ্যান্ড লস কাউন্ট করতে পারবে যে আমি কত টাকায় কিনতেছি, কত টাকায় বিক্রি করতেছি, এবং আদার্স কোনো এক্সপেন্স আছে কিনা। এখন ধরেন এটা হলো একটা জিনিস, প্রোডাক্ট। দ্বিতীয় হলো এই যে আমি আপনার কাছ থেকে কিনতেছি, আপনার নামটা যদি এখানে না থাকে, তাহলে আপনার সাথে আমার লেনদেনটা এখানে ও কীভাবে করবে, রেকর্ড হবে না। তার মানে আমি যে সাপ্লায়ারের কাছে কিনতেছি, সেই সাপ্লায়ার নামটা আমার এখানে থাকতে হবে। সেই সাপ্লায়ারের কাছে আমার অ্যাকাউন্টস পেয়েবল কত আছে থাকতে হবে তো এখানে। তার মানে আমার সাপ্লায়ার লাগবে। সেকেন্ড হলো আমি যে কাস্টমারের কাছে বিক্রি করতেছি, সেই কাস্টমারের নামটা আমার লাগবে, কারণ তার কাছে বিক্রি না করলে আমি ইনকাম দেখাবো কোন থ্রুতে, কার কাছ থেকে। হ্যাঁ, তার মানে আমার তিনটা জিনিস এখানে মাস্ট।
সিস্টেমে আগে এন্ট্রি দিয়ে নিতে হবে, তারপর লেনদেনে যেতে পারবো। একটা হলো আমার প্রোডাক্ট, 2 নম্বর হলো আমার সাপ্লায়ার, 3 নম্বর হলো কাস্টমার। এখন এই কটা জিনিস করতে যায় আমার আরও 2টা জিনিস লাগবে। একটা হলো ট্যাক্স, মানে আপনি যেসব ক্লায়েন্টের কাজ করবেন বা যেসব দেশে এটা ব্যবহার হয় প্রত্যেকটা ট্রানজ্যাকশনে সেই সব দেশের ট্যাক্স ইনক্লুড আছে। এখন যদি আপনি ট্যাক্সটা ওখানে অ্যাড না করেন, মানে এখানে যদি না শিখেন, তাহলে ক্লায়েন্টের কাজ করতে যেয়ে আপনি ট্যাক্সের কাজে যান, ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ আসলে আপনি কি এই ব্যাচে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন, এটাই যে আমার কাছে। হুম হ্যাঁ আপনি রাখেন না, এটা না, এটা একটা ছোট। ও আচ্ছা, একটা ছোট বোধহয় যে এখানে একটা বোতল আছে, এটা কি? না এটা না, এটারই একটা ছোট। ও না, তাহলে আমার কাছে নেই। ওকে, তো এখন যেটা বলতেছিলাম যে ট্যাক্স লাগবে, আর এটা কি লাগবে, আর লাগবে চার্ট অফ অ্যাকাউন্ট। কারণ আমরা যখন কোনো লেনদেন করব, সেই লেনদেনটা কোনো না কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টে তো আপনার হিট করতে হবে। যখন আমি কোনো কিছু মানে সেল করব, তখন আমার ইনকাম অ্যাকাউন্টে আসতে হবে। যখন আমি কোনো কিছু বিক্রি করব, তখন আমার যখন কোনো কিছু বিক্রি করবো তখন ইনকাম অ্যাকাউন্টে। যখন আমি কোনো কিছু পারচেস করবো, তখন আমার এক্সপেন্স অ্যাকাউন্টে সেটা যেতে হবে। আমি যদি অফিসের জন্য কোনো ফিক্সড অ্যাসেট কিনি, তাহলে সেটা আমার এক্সপেন্স হয়ে যাবে। এখন যদি আমি যেটা আমি বিক্রির উদ্দেশ্যে কিনবো, সেটা আমার তো এক্সপেন্স একটা থাকবে, তার পাশাপাশি ওইটা আমার ইনভেন্টরি অ্যাসেটে এসে যোগ হইতে হবে। তার মানে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আপনার আগে থেকে যদি না থাকে, তাহলে সে কিন্তু ওই জায়গায় যায় এটা হিট করাতে পারবে না। তার মানে আমার একটা লেনদেন করার আগে আমার ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমার কাস্টমার, আমার সাপ্লায়ার, এগুলো আমাকে আগে সিস্টেমে অ্যাড করে নিতে হবে। আজকের ক্লাস হচ্ছে এটার উপরেই। ওকে, তো আসেন আমরা যদি ট্যাক্স অ্যাড করতে যাই, ট্যাক্সটা কীভাবে অ্যাড করব? এই যে আমাদের নেভিগেশন প্যানেলটা আছে বাম পাশে, এইখানে দেখেন নিচের দিকে এখানে লেখা আছে জিএসটি। জিএসটি, ট্যাক্স, ভ্যাট সেম। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন। এখন তো আমরা অস্ট্রেলিয়ান ইয়াতে গেছি, মানে গ্লোবাল না করে আমরা অস্ট্রেলিয়ান সাইডে গেছি, সেজন্য একটা জিএসটি আছে। হ্যাঁ, যখন আমরা এটা চেঞ্জ করবো তখন কি জিএসটি থাকবে না? ধরেন যদি আপনি ইউকে সাইডে খুলেন, তাহলে লেখা থাকবে ভ্যাট। যখন আপনি অস্ট্রেলিয়া খুলছেন, অস্ট্রেলিয়া এটাকে লোকালি বলে জিএসটি, ইন্ডিয়াতে বলে জিএসটি। তারপরে হচ্ছে না না, ইউএসএ সিলেক্ট করলে তখন এটা ভ্যাট, সরি ট্যাক্স। ইউএসএতে ট্যাক্স বলে, বাট দিতে হয় আইআরএস এর কাছে, ট্যাক্স বলে ওরা। হ্যাঁ, তো এরকম আপনার 3টা নামের বাইরে নর্মালি থাকবে না, জিএসটি, ভ্যাট, ট্যাক্স। যাই থাকুক জিনিস আপনার একই। আমাদের দেশে ভ্যাট ট্যাক্স আলাদা আছে, কিন্তু ওদের কাছে ওই গভর্নমেন্টকে যা দিবেন সেটা সেম। যেমন ধরেন আমি যে কোম্পানিতে চাকরি করি, ওইখানে আমরা প্রতি সপ্তাহে স্টাফদের বেতন দিই, উইকলি বেতন হয় আর কি। তো ধরেন সোমবার থেকে এদিকে হলো রোববার পর্যন্ত যা কাজ হয় সেটার বেতন প্রসেস হয় সোমবার এবং মঙ্গলবার 2 দিনে। বুধবার ম্যাক্সিমাম বৃহস্পতিবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে হয়। এইটা যদি আপনি কোনো কারণে মিস করেন এবং সে যদি এটা এইচএমআরসিতে কমপ্লেন করে, তাহলে যদি তার কমপ্লেন ভ্যালিড হয়, তাহলে আপনার খবর আছে। মানে এই যে একটা কথা আমরা শুনছিলাম না, হাদিস শুনছিলাম না, যে ওর শরীরের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। ওরা মূলত এটা প্র্যাকটিস করে, বুঝছেন? আমরা তো কতদিন পরে দিতে পারি সেটা, যার কারণে আমাদের ধরেন সোমবার এবং মঙ্গলবার খুব প্রেশার যায়। মঙ্গলবার রাত 3টা বাজলেও আমাকে পেরোল রিপোর্ট পাঠায় তারপর বাসে যেতে হবে, কারণ পরের দিন এটা কোনোভাবেই দেওয়া যাবে না। এটা খুব গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট রুলস আছে। তো এখন এখন ধরেন অনেকের পেমেন্ট আটকায় যায়। কীভাবে আটকায় যায়? ও ধরেন একটা সাপোর্টিং ডকুমেন্ট ও দিতে পারে না, ওই আমার স্টাফ দিতে পারে না। এখন ও যদি দিতে না পারে, তাহলে আমি স্যালারি প্রসেস করবো কী করে? এটা ওর দোষ, এটা ও জানে, এগুলো নিয়ে সমস্যা হয় না। কিন্তু ও সব দিয়ে দিয়েছে, আপনি গাফিলতি করে দেন নাই, এইটা হয়। তো ওখানে পেমেন্ট হয়, মানে স্যালারি হয় 2 ভাবে। একটাকে বলে পেই, আমরা ইয়েতে করছিলাম না, PAYE, পেই। এই পেইটা হয় কি, আমাদের কোম্পানি গভর্নমেন্টের যে ট্যাক্স, ওই ট্যাক্সটা কেটে রাখে কোম্পানির কাছে থেকে। কোম্পানিটা পরে ইয়াকে দিয়ে দেয়, গভর্নমেন্টকে দিয়ে দেয়। এটাই কিন্তু আমরা ওই ইয়ার পেরোলে দেখছিলাম, কি বলে এটা, জেরোর পেরোলে দেখছিলাম। আর আরেকটা বলে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েডটা হয় কি, ওকে আমরা সব দিয়ে দিই, তুমি ট্যাক্স ট্যাক্স সব তোমার, তুমি এটা গভর্নমেন্টকে কেমনে বুঝাই দেবে তোমার ব্যাপার।
হ্যাঁ, যদি গভর্নমেন্ট আমাকে বলে যে তুমি ওর টাকাটা রাখো না কেন, যে সেটাতে রাজি হয়নি, সে চাইছে সে গভর্নমেন্টের সাথে নিজে ডিল করবে, বাস শেষ। ইউকেতে কি হয় জানেন, ইউকেতে যারা এই সেলফ এমপ্লয়েডে বেতন নেয় তারা কোনোদিনই ইউকের সিটিজেন হতে পারে না। কারণ ওই সেলফ এমপ্লয়েডে বেতন নেয় হচ্ছে টাকা বেশি পাওয়ার জন্য, এবং গভর্নমেন্টের কাছে ট্যাক্সটাও ফাঁকি দেয় বিভিন্নভাবে। আর যারা পেইতে নেয়, কোম্পানির কিন্তু ওই টাকা আটকে রাখার কোনো সুযোগ নেই, কোম্পানিকে গভর্নমেন্টে ওটা দেয়, তার মানে ওই স্টাফের বেতন থেকে যে ইনকাম ট্যাক্স সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে যায়, এবং এই লোকগুলাই 10 বছর পরে যায় পাসপোর্ট পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে। সিটিজেন হয়ে যায়। হ্যাঁ, অনেকে দেখবেন ইউকেতে 15 বছর 20 বছর ধরে থাকে কিন্তু ওর পাসপোর্ট হয় নাই, মানে ব্রিটিশ পাসপোর্ট হয় না। আবার অনেক, হ্যাঁ, পেইতে করে নাই। Qualification কম। হ্যাঁ, আর ও অনেকে দেখবেন যে 5 বছর পরে আইএলআর বলে আর কি, মানে আইএলআর হচ্ছে আপনার গ্রিন কার্ডের মতো আর কি, মানে ওর ভিসার মেয়াদ থাকে না, আনলিমিটেড ভিসা পায়, 5 বছর পরে আইএলআর পেয়ে যায়, 10 বছর পরে পাসপোর্ট পেয়ে যায়, বুঝছেন, যে সবসময় গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়ে ইনকামটা করে। আর যদি আপনি ইললিগাল হয়েছেন তাহলে তো শেষ। আপনার ইউকেতে ন্যাশনাল মিনিমাম ওয়েজ হচ্ছে 12.21 পার আওয়ার, পাউন্ড পার আওয়ার। আর যদি আপনি ইললিগাল বুঝতে পারে কেউ, তাহলে ধরেন আপনার যদি বললো যে 5 পাউন্ডে কাজ করবি, তো কাগজপত্র নাই, কমপ্লেন করবি কি দিয়ে, বুঝতে পারছেন? মানে আমাদের কোম্পানির সুযোগ নাই, আমাদের কোম্পানি সব কিছু ইয়ে করে করতে হয়। তো যাই হোক, তো এখন আসেন আমরা এই জিনিসগুলো একটু অ্যাড করা দেখি। প্রথমেই আমরা দেখি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কারণ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অনেকগুলো ইস্যু আছে। ও না, সরি, ট্যাক্স আর চার্ট অফ অ্যাকাউন্ট আগে দিই, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেবো। এই যে জিএসটি, এটাই হচ্ছে ট্যাক্স। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে আমাদের আগে থেকে কোনো ট্যাক্স অ্যাড করা নাই। হ্যাঁ, আচ্ছা, ট্রাই বেটার ওয়ে টু বিএএস। এখানে বিএএস হচ্ছে ওই যে আমাদের এনআরবির মতো। হ্যাঁ, এটার ফুল অ্যাপ্লিকেশন আমার এই মুহূর্তে জানা নাই। তো এখানে বলছে গেট স্টার্টেড, যদি আমার একটা ট্যাক্স অ্যাড করা থাকতো তাহলে আমার সেই সেন্টারটা দেখাইতো। হ্যাঁ, তো আমি এখানে গেট স্টার্টেড দেই, দেওয়ার পর দেখেন এখানে কি বলছে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি মানে কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আচ্ছা, এখানে দেখেন অ্যাকাউন্টিং মেথড, অ্যাকাউন্টিং মেথড বলতেছে ক্যাশ বা অ্যাক্রুয়াল। আমরা জিএসটির ক্ষেত্রে বা ট্যাক্সের ক্ষেত্রে অলওয়েজ অ্যাকাউন্টিং মেথড দেবো ক্যাশ। এর কারণ কি, ট্রানজ্যাকশন বেসিস যদি হয়, তাহলে ধরেন আপনি একটা ইনভয়েস করছেন 1 লাখ টাকা, 1 লাখ টাকার মাল আপনি বিক্রি করছেন, তাহলে অ্যাক্রুয়ালি কিন্তু আপনার ইনকাম দেখাই দিবে। টাকা না পাওয়া, আমি টাকা পাই নাই, বাট টাকা পাই নাই, বাট ওটা কিন্তু আমার ইনকাম দেখাই দিবে অ্যাক্রুয়ালি, তাই না? আমার টাকা বাকি আছে, বাট আমি যখন অ্যাক্রুয়ালে অ্যাকাউন্টিং করতেছি, অ্যাকাউন্টিং করবো আমি অ্যাক্রুয়ালি। যদি আমি জিএসটিটাও এই অ্যাক্রুয়াল সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, ওই 1 লাখ টাকার ট্যাক্স ধরেন 10%, 10,000 টাকা, এই 10,000 টাকা আমার ট্যাক্স সেন্টারে জমা হয়ে যাবে। গভর্নমেন্ট বলবে 10,000 টাকা দেওয়া হবে আমার, টাকা পাই আর না পাই, তা পান আর না পান। টাকাটা দিয়ে দিতে হবে। এখন ধরেন আপনি যে প্রোডাক্টটা কিনছেন, সেই প্রোডাক্টটা 1 লাখ টাকার প্রোডাক্টে আপনার ধরেন টাকা পেয়েছেন আপনি 10,000, কিন্তু ক্যাশ বেসিস দিলে আপনি যখন ক্যাশটা রিসিভ দেখলেন 10,000, তখন সেই 10,000-এর উপরে 10% অ্যাপ্লাই করবে, মানে আপনার ট্যাক্স আসবে 1,000, বুঝছেন? তো আমরা যে সেটিংসে শিখছিলাম যে আমরা অ্যাকাউন্টিং মেথড দিব অ্যাক্রুয়াল, অ্যাক্রুয়ালটা আসলে বাস্তব, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং মেথড দিব, বাট জিএসটি ট্যাক্স বা ভ্যাটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং মেথড দিব অবশ্যই। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি বলতেছে কি, আমরা বাংলাদেশে ধরেন বিন প্রতি মাসে কিন্তু আপডেট করতে হয়, তাই না? তো এখানে ওদের সিস্টেম আছে মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি। ওরা বলছে যে প্রতি মাসেও দিতে পারো, কোয়ার্টারলি দিতে পারো, অ্যানুয়ালি দিতে পারো। আর ইউকেতে গেলে হাফ ইয়ারলি বলে আরেকটা ইয়ে আসে, অপশন আসে। মানে এটা কি, এই যে মান্থলি রিটার্ন সাবমিশন করা যায়, হ্যাঁ, মানে ফাইনাল ট্যাক্স ক্যালকুলেট করে যেটা দেওয়া হয়। ক্যালকুলেট করে দিতে। ওদের ওখানে ট্যাক্স রিটার্ন সাবমিশন খুব সহজ জিনিস, আপনি কুইকবুক থেকেই করতে পারবেন। কুইকবুকে আপনার ট্যাক্স সেন্টারে যে জাস্ট সাবমিট রিটার্ন দিয়ে, এটা হলো ওই ধরেন এদের যেমন বিএএস বললো না, আইআরএস বা সিআরএ বা ধরেন এইচএমআরসি, ওখানে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। হ্যাঁ, ওই অ্যাকাউন্টের থ্রুতে আপনি লিঙ্ক করাই দিলে এখানে যে ট্যাক্সটা শো করতেছে ওটা সেটাই ব্যাংক থেকে শুধু আপনার পেমেন্ট করে দিলেই হয়। ওকে, মানে আমাদের মতো যে ট্যাক্স দিতে যায় একটা বিজ্ঞ উকিল সাহেব লাগে, ওদের ওখানে লাগে না। এবং এই কাজটাই ওরা করে না, এই কাজটা ওরা এজেন্সি দিয়ে করে, জানেন? ওরা এত অলস। আচ্ছা, ধরলাম আমরা এটা কোয়ার্টারলি দিব, ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা কি হোল্ডিং, এইটা ট্যাক্স উইথ হেল্ড ফর এমপ্লয়িজ, এটা আমরা মান্থলি ধরবো। আর এখানে কি বলছে, রিপোর্টিং মেথড, অ্যামাউন্ট, রেট। না, এটা আমরা রেট ধরবো না, এটা আমরা অ্যামাউন্ট ধরবো। কারণ কি, ওই একই জিনিস, রিপোর্টিং মেথড আমার অ্যামাউন্টে কত আছে। ধরেন আমি যদি রেট ধরি,
একটা প্রোডাক্টের রেট আছে 100 টাকা, কিন্তু প্রোডাক্ট আছে 10টা, তাহলে আমার হওয়ার কথা 1000। এখন যদি আপনার রেট ধরেন এবং ওখানে যদি আপনার টোটাল কোয়ান্টিটি কাউন্ট না হয়, তাহলে কিন্তু আপনার ট্যাক্স আসবে ভুলভাল, যার কারণে এখানে টোটাল অ্যামাউন্ট ধরবেন। ওকে, এগুলো এটা কোয়ার্টারলি, মান্থলি, আচ্ছা এটা কোয়ার্টারলি ধরি, ঠিক আছে। শো আদার ট্যাক্সেস, শো আদার ট্যাক্সেস কি আসে? আচ্ছা, এই যে জিনিসগুলো আছে দেখেন, এগুলো হয় কি দেশ ওয়াইজ, তারপর অনেক দেশের স্টেট ওয়াইজ ডিফারেন্ট হয়। হ্যাঁ, এখন এই জিনিসগুলা আপনি এটা কি ফ্রিঙ্গি বেনিফিটস, ফুয়েল ট্যাক্স ক্রেডিটস, ওয়াইন, এটা ইকুয়ালাইজেশন, লাক্সারি কার ট্যাক্স। ইউকেতে একটা আছে কি ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেটে যদি যান, আপনার এখানে যান, তাহলে আপনার সব কিছুর উপরে ট্যাক্স ধরবে 20%, ফ্ল্যাট রেট হচ্ছে 20%। এইটার উপরে ওরা আবার কিছু বিশেষ বেনিফিট দেয়। অনেকের যাদের ব্যবসা বা যাদের ইনকাম ওইটার সাথে রিলেটেড, তারা ফ্ল্যাট রেটে যায়, কারণ তারা ফ্ল্যাট 20% দিলে অনেক প্রোডাক্টে ধরেন 10% আছে, বাট ওরা ফ্ল্যাটে গেছে, সব 20% দিবে। কোনোটা হয়তো বেশিও থাকতে পারে। হ্যাঁ, ফ্ল্যাট রেট স্কিম, কোনোটা হয়তো 30% আছে, বাট ওরা ফ্ল্যাট দিবে 20%। এইটার আবার রিটার্নে কিছু ভালো জিনিস আছে, যেটা ধরেন ওদের জন্য মানে সুইটেবল, ওরা ফ্ল্যাট রেটে যায়। ফ্ল্যাট রেট স্কিম বলে একটা অপশন আছে, মানে টিক দেওয়া যায়, ওই আপনার ইউকে ভার্সনে দেখবেন। আর এইখানে দেখেন এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এক একটার এক এক রকম তাৎপর্য আছে। যেমন ধরেন ফুয়েল ট্যাক্স ক্রেডিট, ধরেন লাক্সারি কার ট্যাক্স, এখানে যদি আপনি টিক দেন, এখন এই লাক্সারি কার ট্যাক্সের ভিতরে কি আছে, কি বেনিফিট, এটা কিন্তু আমরা জানি না। এই জিনিসগুলো আপনি টিক দিবেন কিনা কান্ট্রি ওয়াইজ বা এরকম যে অপশনগুলো আসে, এগুলো একটু আপনার ক্লায়েন্টের সাথে বোঝাপড়া করতে হবে, তো তোমার কি এটা প্রয়োজন আছে কিনা, এটা আমি এখানে ধরবো কিনা, বুঝছেন। এরপর আমরা সেভ অ্যান্ড ফিনিশ দেই। এটা হলো আমার ট্যাক্স সেন্টার তৈরি হলো, এখনো কিন্তু ট্যাক্স রেট বসাই নেই। ওকে, এখানে দেখেন বলছে কানেক্ট টু এটিও, এটিও, আচ্ছা এই এটিও কানেক্ট টু এটিও, এটিওতে কি হয় জানেন খুব সম্ভবত, আচ্ছা এটিওর ফুল অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখি। এটিও অস্ট্রেলিয়ান ট্যাক্স অর্গানাইজেশন বা এরকম কিছু একটা হতে পারে। এটিও অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস। হ্যাঁ, এখন ও যেটা বলতেছে যে এই এটিওর সাথে কানেক্ট করবো কিনা, আমরা এর আগে দেখছিলাম না যে এইচএমআরসির সাথে আমরা কানেক্ট করবো কিনা, অনেক ভিডিও দেওয়া আছে। এইচএমআরসি কার ট্যাক্স এজেন্সি ইউকে, আর এটিও হচ্ছে অস্ট্রেলিয়া, তাহলে এটার সাথে কানেক্ট করবো কিনা, কিন্তু আমরা তো এর মধ্যে কানেক্ট করতে পারবো না। কানেক্ট করতে গেলে কি হবে, আমার কিন্তু এটিওতে আমার অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি অস্ট্রেলিয়ান সিটিজেন হই বা অস্ট্রেলিয়াতে অভিবাসী হই, তাহলে আমার ওখানে এটিওতে থাকবে, তখন আমি কানেক্ট করতে পারবো। যেহেতু নাই, আমি এটা দিব মেবি লেটার। ওকে, এখন দেখেন একটা ট্যাক্স সেন্টার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই ট্যাক্স সেন্টার থেকে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন পরবর্তীতে। আচ্ছা, সেট রিমাইন্ডার, রান রিপোর্ট। ওকে, আচ্ছা এখানে অ্যাড ট্যাক্স বলে একটা অপশন আছে, অ্যাড ট্যাক্স, সেটা অস্ট্রেলিয়ান সাইটে কোথায় আছে এটা একটু দেখি। ট্যাক্স সেটিংস, এটাই তো করলাম না, ক্যাশ ট্যাক্স সেটিংস ডান। আচ্ছা, রান রিপোর্ট না, অ্যাড ট্যাক্স, অ্যাড ট্যাক্স সেটা স্ট্রি কিছু নাই। কিন্তু সেটিং এ গিয়ে সেলস সেটিং এ একটা আছে। না, সেল সেটিং এ না, এটা হলো ট্যাক্স সেটিং এর মধ্যে
যেমন আমরা ইউকে সাইডে করছি অ্যাড ট্যাক্স বলে একটা পাইছি, আমরা ট্যাক্স রেটগুলো অ্যাড করতে পারছি। হ্যাঁ, এখন এইখানে অ্যাড ট্যাক্সগুলো তো কিছু দেখতেছি না। আচ্ছা, সেটিংসে দেখি কোনো ইস্যু আছে কিনা। এটা থাকলে থাকবে অ্যাডভান্সে। এই যে অ্যাকাউন্টিং মেথড আমরা অ্যাকুরেটলি করছি, ট্যাক্স ফর্ম। আচ্ছা, ঠিক আছে। না, এখানেও কোনো ইস্যু নাই, এখানে কোনো ইস্যু নাই। এখন রেকর্ড পেমেন্ট বুঝলাম। আচ্ছা, এডিট রেটে যাই দেখি। আচ্ছা, এডিট রেট এখান থেকে আচ্ছা দেখেন এইখানে সবগুলো অন করা, কিন্তু অ্যাড ট্যাক্স কই? ড্যাশবোর্ড, ট্যাক্স সেটিংস। আচ্ছা, এই অ্যাড গ্রুপ রেট, এইটা মনে হয় গ্রুপ নেম, ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল অন, ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল অন। আচ্ছা, এই যে এখান থেকে পাবেন এই যে অ্যাড ট্যাক্স, দেখছেন? এইটার ট্যাক্সটা পাবেন এখান থেকে, সেটিংস থেকে অ্যাড গ্রুপ রেট। হ্যাঁ, ইয়াতে কিন্তু অ্যাড ট্যাক্স শুধু আছে ইউকে সাইডে। এদের এখানে এরকম। আচ্ছা, ধরেন আমি যদি একটা ধরি সেলস ট্যাক্স ধরলাম 15%। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমরা যা দিলাম এইটা বলছে কি ট্যাক্স রেট কত। আচ্ছা, অস্ট্রেলিয়ার এখানে দেখেন এদের অনেক ধরনের ট্যাক্সের অপশন, ঠিক আছে? চুজ এ রেট, জিএসটি ফ্রি, জিএসটি সেলস, তার মানে হচ্ছে আমি একটা সেলস ট্যাক্স, জিএসটি সেলস, অ্যাপ্লিকেবল অন নেট অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট নেট প্লাস ট্যাক্স অ্যামাউন্ট, নেট অ্যামাউন্টে দিব, কারণ এটা তাহলে কি হবে, এক্সক্লুসিভ হবে। ওকে, আচ্ছা এখন অ্যাড ট্যাক্স রেট, এখানে এখানে ট্যাক্স রেট এইটাও আমি, আচ্ছা নেট অ্যামাউন্ট এইটা কি আর কিছু দিব? আচ্ছা, এখানে যে 15% দিলাম এখানে কোথাও অ্যাপ্লাই করতে হবে না? পারচেজ, জিএসটি ফ্রি, আচ্ছা পারচেজে একটা ধরি, ইনপুট ট্যাক্স পারচেজ অ্যানালাইসিস, পারচেজ নেট অ্যামাউন্ট। আচ্ছা, সেভ দিয়ে দেখি কি আসে। সেটিংস, ট্যাক্সে গেলে সেলস ট্যাক্স 15% আসছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হতে বললাম না, সেটা হলো সেলস ট্যাক্স আমি 15% দিলাম, এটা তো না, ট্যাক্স রেট একটা বসানো দরকার ছিল না? 15% ট্যাক্স রেট বসলে সেলস ট্যাক্স যখন আমি 15% এখানে অ্যাপ্লাই করবো, পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করবে। আচ্ছা, এইটা আমরা একটা ভাবে বুঝতে পারবো, সেটা হলো যদি আমরা ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনে গেলে আমরা বুঝতে পারবো। এখানে যখন আপনি বুঝছেন দুইটা কম্পোনেন্ট, একটা সেলস ট্যাক্স 50% লিখছেন, কিন্তু জিএসটি পারচেজ, জিএসটি সেল দুইটাই দিছেন। হ্যাঁ, এইটা হচ্ছে কি, ধরেন সেলস ট্যাক্স 15%, আমার মনে হচ্ছে এটা এডিট রেটে যাই, এডিট রেটে এইটা, হ্যাঁ কিন্তু একটাই। আচ্ছা, এই যে ট্যাক্স অন পারচেজ আইটেম, ট্যাক্স অন সেলস আইটেম, আচ্ছা বুঝতে পারছি। তার মানে কি, ধরেন যখন আমি জিএসটি সেলস অ্যাপ্লাই করব, পারচেজ ট্যাক্স অটোমেটিক্যালি 0 আসবে, বুঝছেন? এইটাকে যদি আমি এডিট করি, এডিট করার অপশন কি? এডিট করতে পারার তো একটা অপশন থাকার কথা। কি অবস্থা? এটা থেকে কম্পোনেন্ট ইনক্লুড ইনঅ্যাক্টিভ, আচ্ছা কম্প্যাক্টে যে না, কম্প্যাক্টে তো না, না, এখানে না, এটার উপর ক্লিক করলে এইখানে কিছু একটা চেঞ্জ হওয়ার কথা না? অস্ট্রেলিয়ান এটা তো একটু ভেজাল্লা দেখতেছি।
আহ, আচ্ছা, এইটা আমরা আপাতত অ্যাড করা শিখি, তারপরে এটা নিয়ে কি করা যায় এটা আমি নেক্সট ক্লাসে দেখবো, আমি নিজে একটু দেখতে হবে আমার। তাহলে আমরা আবার আসি জিএসটিতে। জিএসটি কই, জিএসটিতে এসে সেটিংস থেকে অ্যাড গ্রুপ ট্যাক্স, এখানে ধরেন আমি একটা দিলাম পারচেস ট্যাক্স। পারচেস ট্যাক্স ধরেন দিলাম 20%, না পারচেস ট্যাক্স ধরেন দিলাম 5%। ওকে, এখন ট্যাক্স রেট ইনপুট ট্যাক্স সেলস অ্যাপ্লিকেবল অন নেট অ্যামাউন্ট, আমি এখানে কিছু দিলাম না আপাতত। হ্যাঁ, ও না, এটা তো দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এইটা আপাতত আমরা দিয়ে রাখি। হ্যাঁ, এবং এটা কিভাবে অ্যাপ্লাই হয় যখন আমরা ট্রানজেকশন করবো তখন তো বুঝতেই পারবো, তো সেখান থেকে আমরা ঠিক করে নিতে পারবো। রিপোর্ট জিএসটি সামারি। আচ্ছা, আচ্ছা, এখানে জিএসটি সামারি বলতেছে, এখানে তো কিছু দেখাচ্ছে না কারণ আমাদের এখনো কোনো জিএসটি নিয়ে কাজই হয়নি। তাহলে আমরা যেটা আপাতত করি অস্ট্রেলিয়ান সিস্টেমে, এতদিন তো আমরা ইউকে সিস্টেমে করছি, অস্ট্রেলিয়ান সিস্টেমে যতটুকু বুঝছি এতটুকুই আপনারা মাথায় রাখেন। ট্রানজেকশন করতে যা কোথায় কি ইম্প্যাক্ট পড়ে এটার উপর ডিপেন্ড করে আমরা এটা বোঝার চেষ্টা করবো, অসুবিধা নেই। তাহলে ট্যাক্স, এরপরে আসেন আমরা হচ্ছে যাব চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট কোথায় পাবো? ট্রানজেকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে যে ট্রানজেকশন আছে এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে, আচ্ছা ট্যাক্স বিভিন্ন দেশ অনুযায়ী ডিফারেন্ট হতে পারে, চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু ডিফারেন্ট হবে। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল একটা জিনিস, এটা সেম থাকবে। এখানে দেখেন ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি যে ডকুমেন্টগুলো আপনাদেরকে দিচ্ছি সেই ডকুমেন্টের মধ্যে আমরা দেখি কি কি চার্ট অফ অ্যাকাউন্ট আছে। চার্ট অফ, ও আচ্ছা, এটা তো এক্সেলটা। ওকে, এটা হলো ইম্পোর্ট করার জন্য, এটা ওপেন হোক, আমি দেখাই। দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকলেন আপনি ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে। হ্যাঁ, এখানে যে ঢুকলেন এখানে প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু রিকনসাইল করা যাবে। আমরা শুধু ব্যাংকটা দেখি, তো ব্যাংক ছাড়াও সবইগুলোই রিকনসাইল করা যাবে। এখানে দেখেন বলতেছে নিউতে যদি ক্লিক করি তাহলে আমার নতুন চার্ট অফ অ্যাকাউন্ট ওপেনিং এর উইন্ডো আসবে। আর যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি এখানে আসবে ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট। হ্যাঁ, তো আমরা নতুন একটা ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি। এখানে দেখেন আপনাদের যে ডেল্টা হেলথ কেয়ারের যে ইয়েটা দেওয়া আছে, এইখানে দেখেন কোম্পানি সেট আপ, এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে ব্যাংক আছে, পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে, হ্যাঁ, ওনার সিকিউরিটি এক্সপেন্স সবই আছে। তো আমরা কটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দিই। প্রথমে আমরা অ্যাড করবো হচ্ছে ব্যাংক। এখানে দেখেন ব্যাংকের নাম কি বলছে, ওয়েলস ফার্গো চেকিং, ওপেনিং ব্যালেন্স 1/1/2021 ছিল $250, এটা নিয়ে শুরু করছে। ওকে, তাহলে আমরা যদি এখানে আসি, প্রথমে বলছে অ্যাকাউন্ট নেম আমাদের এখানে কি ছিল? ওয়েলস ফার্গো চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট নেম দিলাম ওয়েলস ফার্গো চেকিং, এটা একটু মুছে দেই, ওয়েলস ফার্গো চেকিং। এখন ধরেন আমি একটা জিনিস যেটা বলি, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন অ্যাটলিস্ট সেটার লাস্ট 4টা ডিজিট দিয়ে রাখেন, ধরে নিচ্ছেন লাস্ট 4টা ডিজিট এটা, তাহলে হয় কি অ্যাকাউন্টের ট্রানজাকশনের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ওকে, তাহলে ওয়েলস ফার্গো চেকিং এটা। এখন বলছে অ্যাকাউন্ট টাইপ কি? ব্যাংক, আমরা একটা ব্যাংক অ্যাড করতেছি না। এখন দেখেন এখানে ব্যাংক আছে কিনা, ব্যাংক যদি না থাকে তাহলে কারেন্ট অ্যাসেটে যাবে।
নর্মালি এখানে ব্যাংক থাকার কথা। আচ্ছা, এই দেখেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাংকে টাকা থাকা মানে কি, আমরা অ্যাকাউন্টিং আমরা কি করি, আমার কাছে টাকা ক্যাশই আছে, ওকে। আর এখানে ডিটেল টাইপে কি আসবে দেখেন, ক্যাশ অন হ্যান্ড। এটা কেন হচ্ছে বুঝছেন তো? অ্যাকাউন্টিং এ কি হয়, ব্যাংকে টাকা থাকা মানে আপনি একটা চেক পাওয়া মানে কিন্তু আপনি ধরে ধরে পেমেন্ট পেয়ে গেছেন। চেক ডিজনার হবে সেটা ডিফারেন্ট ইস্যু, তাই না? আপনার ব্যাংকের এটা এভাবেই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাংকে টাকা থাকা মানে আমরা ধরে নিই আমাদের কাছে ক্যাশ টাকা আছে, আর ধরে নেই এটা আমার হাতে আছে। ব্যাংকে টাকা থাকা মানে আমরা ধরে নেই টাকাটা আমার হাতে আছে, এই অবস্থাতেই দিবেন। এরপর দিবেন হচ্ছে যে ডিফল্ট জিএসটি কোড। ও বলতেছে যে এই চার্ট অফ অ্যাকাউন্টের ডিফল্ট জিএসটি কোড কি। ব্যাংকের ক্ষেত্রে আমাদের কোনো ডিফল্ট জিএসটি কোড হবে না। ব্যাংকের ক্ষেত্রে অলওয়েজ আমার জিএসটি হবে 0। এর কারণ কি, ধরেন আমি একটা প্রোডাক্ট কিনলাম, আমি ধরেন একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, রেস্টুরেন্টে খাইছি 100 টাকা, আমার 15 টাকা হচ্ছে ভ্যাট। এখন রেস্টুরেন্টে আমরা কি 100 টাকা আলাদা দিই, 15 টাকা আলাদা দিই? আমরা কিন্তু তাকে 115 টাকাই দিয়ে দিই। ব্যাংক থেকে আমার স্টেটমেন্টে কি আসে, 115 টাকা আমার এখান থেকে ক্রেডিট হচ্ছে বা ডেবিট হচ্ছে, বের হয়ে গেছে, তাই না? তো এখন যদি এইটা হয়, 115 টাকা যদি আমার বের হয়ে যায়, তাহলে আমার স্টেটমেন্টে কি আসবে, 115 টাকা আসবে। ওখানে কিন্তু আপনার ভ্যাট আলাদা, প্রোডাক্টের দাম আলাদা, এই জিনিস কিন্তু আসবে না। তো যার কারণে আমরা এখানে ডিফল্ট ট্যাক্স কোড বলে কিছু দিব না, কারণ আমরা ব্যাংক স্টেটমেন্টে যা পাবো সেই অ্যামাউন্টের সাথে আমার এখানকার অ্যামাউন্ট তো মিলতে হবে। এখানে যদি আপনি ডিফল্ট ট্যাক্স কোড 10% দেখেন, তো যা আপনি অ্যামাউন্ট লিখবেন তার সাথে আরো 10% যোগ হবে, ওকে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স। এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স বলা আছে কত টাকা, 250 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 250। আর এখানে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ডেট। এখানে বলছে একটা ডেট দিতে, কোন ডেটে এই টাকাটা ছিল। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি 1/1/2021 এই টাকা নিয়ে ব্যাংক আমার এই অ্যাকাউন্ট যাত্রা শুরু করছে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে 2021 যাব, আগে একটা একটা করে যেতে হবে। হুম, 1/1/21। তার মানে এখন যদি এমন হয় আমার একটা ট্রানজেকশন চলে আসলো যেটা 28/12/2020, মানে 1/1/21-এর 3 দিন আগের একটা ট্রানজেকশন, তখন কিন্তু আপনি এই ব্যাংক থেকে ট্রানজেকশনটা করতে পারবেন না, কারণ সিস্টেম আপনাকে বলবে তুমি যে ডেটে এই ট্রানজেকশনটা করতে যাচ্ছ সেই ডেটে তোমার এই ব্যাংক তোমার এখানে ছিলই না। যার কারণে এই অ্যাজ অফ ডেটটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমার জীবনে এটা অনেকবার ভুল হয়েছে, আমি অ্যাজ অফ ডেট দিতে ভুলে গেছি, যার কারণে অ্যাজ অফ ডেট হয়ে গেছে কি কারেন্ট ডেট, বাট আমার ট্রানজ্যাকশন আরো 6 মাস আগে। 6 মাস আগে ট্রানজ্যাকশন করতে যায় এই ব্যাংক থেকে আমি পেমেন্ট দিতে পারি না, কেন দিতে পারি না খুঁজে পাচ্ছি না। পরে এরকম খুঁজতে খুঁজতে দেখি আমার অ্যাজ অফ ডেট খালি পরে সামথিং ওয়েন্ট রং। অ্যাজ অফ ডেট তো আমার দেওয়া আসলে কারেন্ট ডেটে, আমি 6 মাস আগে একটা দিয়ে যাচ্ছি। 6 মাস আগে তো সিস্টেম জানে যে এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ও আপনাকে কেমনি ট্রানজ্যাকশন করতে দিবে। যার কারণে এই অ্যাজ অফ ডেটটা নিয়েও অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখনই দেখবেন কোনো লেনদেন হচ্ছে না, দেখবেন অ্যাজ অফ ডেট ঠিক আছে কিনা। এরপর বলছে আপনার কি কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার, ডিসক্রিপশন থাকলে দিব, না থাকলে নাই। আই ক্রিয়েট ব্যাচ পেমেন্টস ফর দিস অ্যাকাউন্ট, এটা আপাতত টিক দেওয়ার দরকার নাই। আচ্ছা, ব্যালেন্স শিট এটা আসবে ওয়েলস ফার্গো চেকিং এই নামে, ওকে। এটাকে আমরা সেভ দিই। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম সেটিংসে, যেটা হচ্ছে যে এই যে চার্ট অফ অ্যাকাউন্টে একটু আসি। অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট কই, চার্ট অফ অ্যাকাউন্ট এই যে দেখেন এনাবল অ্যাকাউন্ট নাম্বারটা অফ করা আছে। আমি যখন সেটিংস করছিলাম তখন বলছিলাম যে অফ থাকুক, আমি এটা দেখাবো, হ্যাঁ। এইটা যদি আমি একটু এডিট করি, দেখেন এনাবল অ্যাকাউন্ট নাম্বার আমি অন করে দিলাম। আমরা যখন জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি তখন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ছাড়া, মানে অ্যাকাউন্ট কোড ছাড়া আমরা কিন্তু এন্ট্রি করতে পারিনি। এখানে আপনার এই অপশনটা আছে যে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন কি দিবেন না, অ্যাকাউন্ট নাম্বার ছাড়াও আপনি করতে পারবেন। এই যে এনাবল অ্যাকাউন্ট নাম্বার মানে আমি এখন অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবো। এখন যে আমি চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম ওখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাম্বার ছিল না, চাই নাই।
আর এইখানে টিক দেওয়া মানে বলবে যে শো অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারো এবং সেটা শোও করবে। ওকে, এরপর হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট। এখানে একটা ডিফল্ট, যদি আপনি কোথাও ডিসকাউন্ট দেন তাহলে সেটা কোথায় গিয়ে হিট করবে, ডিসকাউন্ট গিভেন বলে একটা অ্যাকাউন্ট অলরেডি প্রিলোডেড আছে, অ্যাড করা আছে। ওকে, এটাকে আমরা সেভ দেই, ডান করি। এখন যদি আমরা নিউ অ্যাকাউন্ট একটা ওপেন করতে যাই, আচ্ছা নিউ অ্যাকাউন্ট ওপেন করার আগে একটা রিফ্রেশ দিয়ে দিই, তাহলে ও যখন চেঞ্জ করছি ওটা বুঝতে পারবে না। আচ্ছা এখন দেখেন নিউ অ্যাকাউন্ট, ধরেন আরেকটা কি আছে দেখি, অ্যাকাউন্ট একটা করি। ব্যাংক অফ আমেরিকা করি। হ্যাঁ ব্যাংক অফ আমেরিকা করি, এটা হলো সেভিংস, পাশে লেখাই আছে। হ্যাঁ ব্যাংক অফ আমেরিকা, অ্যাকাউন্ট নাম্বার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে আমরা দিব হচ্ছে ক্যাশ অন হ্যান্ড, অ্যাজ অফ ডেট, কিন্তু এখানে এখনো ইয়েটা আসলো না, নাম্বার আসলো না। আরেকবার একটু আমি রিফ্রেশ দিই। সেটিংসে দেখি তো আমি এটা ঠিক মতো করছি কিনা। অনেক সময় সেভ দিয়েছেন আপনি, সেভ কোনো কারণে হয় নাই, এই জন্য একটু আরেকবার চেক করে নেবেন। দেখেন এখন অফ হয়ে আছে, দেখছেন? সেভ। আচ্ছা এই প্রবলেমটা না, এই কারণটা সেভ নিচ্ছে না। এখানে বলতেছে ইউ অ্যান্ড, আমার নাম আরেকবার বলছে আর ওয়ার্কিং অন দ্য সেম টাইম, ও বলতেছে আমার আরেকটা জায়গায় এটা লগ ইন আছে। হ্যাঁ এটা কি শেষ, আরেকটা জায়গায় লগ ইন আছে, কোথায় আরেকটা কোথায় লগ ইন আছে যার কারণে নিচ্ছে না। সেই আর তো কোথাও লগ ইন করা নাই। আচ্ছা আমি সাইন আউট করে দিই। এগুলো কিন্তু প্রতিদিনের ঘটনা, প্রতিদিন এরকম ঘটতেই থাকবে। আমরা আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি, তো কিছু মনে হয় না। এরকম কিছু হইলে সাইন আউট করে লগ ইন করবেন। মানে এআই তো অনেক সময় অনেক কিছু নিয়ে প্রোটেকশনের মানে দেখাইতে যায় নর্মাল জিনিসও আটকে দেয়। অ্যাডভান্স, আচ্ছা এবার হয়েছে, দেখছেন? মানে ও হয়েছে কিন্তু দেখাচ্ছিল না, লগ আউট করে লগ ইন করলাম, এখন হয়েছে, ডান। এখন ট্রানজ্যাকশন থেকে আমরা যাব চার্ট অফ অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে গিয়ে আমরা নিউ চার্ট অফ অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে। ওকে, তাহলে অ্যাকাউন্ট আমরা কি করছিলাম, আমরা হলো ব্যাংক অফ আমেরিকা সেভিংস অ্যাকাউন্ট, তাই না? এর পাশে ধরেন আমাদের ইয়ে অনুযায়ী আমরা একটা লাস্ট একটা ডিজিট বসাইছি। এখন এটার অ্যাকাউন্ট নাম্বার দিলাম আমি 1001। ওকে, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ডিটেল টাইপ হচ্ছে ক্যাশ অন হ্যান্ড, জিএসটি আমরা বসাবো না। ওপেনিং ব্যালেন্স কত আছে আমাদের, $10,000। হ্যাঁ $10,000 ওপেনিং ব্যালেন্স দিয়ে আমরা শুরু করছি। অ্যাজ অফ ডেট কবে আছে, 1/1/2021, একই দিনে। তাহলে এখানে 1/1/2021। ওকে, অস্ট্রেলিয়ান ডলার, এগুলো সব ঠিক আছে, সেভ করি। এইটাই ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ও সরি সরি, 1/1/2021।
এখন নাম্বার শো আসছে, তার মানে যদি আমরা ওখানে ওটা অফ রাখি তাহলে নাম্বার অপশনই দিবে না। আর যদি নাম্বার ওখানে ওপেন করি, যদি শো অ্যাকাউন্ট নাম্বার টিক না দিই তাহলে অ্যাকাউন্ট নাম্বার বসাতে পারবেন, কিন্তু এখানে দেখাবে না, এই কলামটা আসবে না। এই কলমটা আসবে না। এই কলামটা বাট আনার জন্য ওখানে ওই শো অ্যাকাউন্ট নাম্বার টিক দিতে হবে, যে একটু আগে নিচে যে দিলাম ওই টিক দিলে তখন এখানে দেখাবে। ওকে, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট এটা হলো একটা অপশন। আর একটা অপশন কি, যদি আপনার ধরেন কোম্পানি মাইগ্রেট করে, ধরেন উনি গত 3 বছর ধরে অ্যাকাউন্টস করতেছে এক্সেলে উনি চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেই অ্যাকাউন্টের হেডে হেডে টাকা আছে। এখন আপনাকে বললো যে ভাই আমার এই এক্সেল শিটটা দিলাম, তুমি আমার এটা একটু ইয়ে করো। এখন ধরেন তার চার্ট অফ অ্যাকাউন্ট আছে 50টা, ভাই হ্যালো, আপনি কি জয়েন করতে পারেন নাই? আচ্ছা দাঁড়ান, আমি আবার দেখতেছি। কোথায় গেছিলাম যেন? হ্যাঁ, এখানে। প্রবলেম হয় কি, সাথে সাথে জয়েন না করলে আমিও ভুলে যাই। আচ্ছা, এখন ধরেন যদি অনেকগুলো হয় তাহলে আমরা কি করবো, আমরা একটা একটা করে করবো না, ধরুন 50টা আছে, আমরা তখন ইম্পোর্ট করবো, 50টা একটা একটা করে করা সম্ভব না। হ্যাঁ, তখন আমরা কি করব, এই যে ড্রপ ডাউনে গিয়ে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, তাহলে শেয়ার করে দিই। ওকে, দেখেন আমি কুইক বুকে কি করব, আমরা ড্রপ ডাউনে গিয়ে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন। হ্যাঁ, 3টে অপশন, একটা হচ্ছে আপলোড, একটা ম্যাপ ডাটা, একটা হচ্ছে ইম্পোর্ট। এখন প্রথমেই আপনাকে বলছে ডাউনলোড টেমপ্লেট, তার মানে কুইকবুকের একটা নির্দিষ্ট টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটে যেভাবে আছে সেভাবে আপনাকে আপলোড করতে হবে। তাহলে এখানে ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলাম, অ্যালাউ, টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি ওপেন করি। এখানে বলছে কি অ্যাকাউন্ট নাম্বার, যদি আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে এখানে দিব। এরপর বলছে অ্যাকাউন্ট নেম, এরপর বলছে অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ। আমরা কিন্তু অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ ওই বক্সেও দিচ্ছি, তাই না? তারপর দিব হচ্ছে ট্যাক্স রেট। ট্যাক্স রেটটা যেহেতু এটা আমার ব্যাংক, এইখানে ট্যাক্স রেটটা আমরা সবসময় ফাঁকা রাখবো। এরপর বলছি কি ওপেনিং ব্যালেন্স, ছিল না আমার ওপেনিং ব্যালেন্স, এখন সব ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স কিন্তু থাকবে না, নাও থাকতে পারে। হ্যাঁ, যেমন এক্সপেন্স অ্যাকাউন্টে যদি আমি দিই ওপেনিং ব্যালেন্স আমার নাও থাকতে পারে। তারপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স ডেট, এই যে এটা কিন্তু ওই অ্যাজ অফ ডেট। হ্যাঁ, এই ওপেনিং ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট কার ক্ষেত্রে ফরজ হয়ে দাঁড়াবে, ব্যাংক বা আপনার ওয়ালেট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। এটা না দিলে কিন্তু তখন হবে না, জিরো হলেও দিতে হবে। আর যদি আপনার অন্য অ্যাকাউন্ট হয়, এক্সপেন্স অ্যাকাউন্ট হতে পারে বা আপনার ইকুইটির অ্যাকাউন্ট হতে পারে, ওই ক্ষেত্রে আপনার ওপেনিং ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট না থাকলেও অসুবিধা নাই। আচ্ছা, এইটা আমরা পেলাম ফরম্যাট, এখানে কি আছে ফিল্টার, না ফরম্যাট পেলাম। এখন এই ফরম্যাটে দেখেন, এইটা ধরেন আমরা পাইছি হলো কাস্টমারের কাছ থেকে, ক্লায়েন্ট আমাকে এটা দিচ্ছে ওর মতো করে। এখন এখানে ও একটা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করছে, ধরেন আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করি, কপি করে এই ফরম্যাটে বসে অ্যাকাউন্ট নাম্বার কপি করে বসালাম, ফরম্যাটে বসালাম। এরপরে বলছে অ্যাকাউন্ট নেম, আমরা এখন দেখি এখানে কি আছে, এখানে আছে অ্যাকাউন্ট নেম, কিন্তু এই যে এই জায়গায়, হ্যাঁ অ্যাকাউন্ট নেম, উল্টাপাল্টাও দিতে পারে, বাট আমাকে ওখান থেকে কপি করে সিরিয়ালি বসাইতে হবে। দিস ইজ অ্যাকাউন্ট নেম। এরপর আমাকে কি আছে বলছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কোথায়, এই যে অ্যাকাউন্ট টাইপ।
অ্যাকাউন্ট টাইপ এই যে account type। এরপর কি বলছে ডিটেল টাইপ, ও সরি এটা ছিল ডিটেল টাইপ, এই দেখছেন আমার এখানে বলছে এটা হলো ডিটেল টাইপ, এটা হলো অ্যাকাউন্ট টাইপ, এইটা হলো অ্যাকাউন্ট টাইপ না, এইটা হলো ডিটেল টাইপ, এইটা যাবে এই ঘরে। আর অ্যাকাউন্ট টাইপ কি, অ্যাকাউন্ট টাইপ দেখেন সবগুলো হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, এই সবগুলো হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, সবগুলো হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এটা। তাহলে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এক্সপেন্স, আর ডিটেল টাইপের মধ্যে লেখা আছে কি কি ধরনের এক্সপেন্স। ওকে, এখন দেখেন ট্যাক্স রেট যদি আপনি এখানে না দেন তাহলে ওই যে বক্স অনুযায়ী ট্যাক্স রেট বসে যাবে জিরো, ওখানে কিছু নাই। ওপেনিং ব্যালেন্স যদি আপনার ব্যাংক হয় তাহলে অবশ্যই দিতে হবে, এবং ওপেনিং ব্যালেন্স ডেট অবশ্যই দিতে হবে। আচ্ছা ভাই, এখানে আমরা যেহেতু যেটা দেখলাম যে কিছু আছে ম্যান্ডেটরি ফি, সেটা দিতেই হবে। আর এখানে ম্যান্ডেটরি ফিল্ড ও বলে নাই, বাট আমি আপনাকে ম্যান্ডেটরি ফিল্ড বলে দিই, সেটা হলো অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, মাস্ট থাকতে হবে, তিনটা ছাড়া নিবে না। কারণ অ্যাকাউন্টের নাম কি হবে এটা ছাড়া তো আর চার্ট অফ অ্যাকাউন্ট হবে না। আর চার্ট অফ অ্যাকাউন্ট যদি আপনি করতে যান তাহলে এটা কোন ধরনের অ্যাকাউন্ট এবং এটা আরো ডিটেইলে গিয়ে এটা কোন ধরনের, যেমন এক্সপেন্স কি ধরনের এক্সপেন্স, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি ফি, এই তিনটা থাকতেই হবে। ওকে, এখন ধরেন আমরা এটাকে সেভ করি, ফাইল সেভ অ্যাজ। অ্যাকাউন্ট টাইপে যে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, এটা কি সমস্যা করবে? দুই ধরনের বলতে না, একটা তো শুধু এক্সপেন্স, আবার প্লাস এক্সপেন্সেস। আচ্ছা দেখতেছিলাম, এটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে এক্সপেন্স আর এক্সপেন্সেস, আচ্ছা এইটা একটু ঠিক করতে হবে, এটা শুধু এক্সপেন্সই নিয়ে আসতে হবে। ধরেন এটা ক্লায়েন্ট আমাকে ভুল করে এভাবে লিখে পাঠাচ্ছে, বাট এগুলো আপনি যেমন খেয়াল করছেন এরকম খেয়াল করতে হবে, খেয়াল করে এইটা এখানে দিবেন। এখানে হবে কি যে কটা আপনি এক্সপেন্সেস লিখছেন ওই কটা কিন্তু আলাদা চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট হবে। এবং এটা আমরা অবশ্য দেখতে পারি যে আপনার এই কি বলে আপনার কুইকবুকে তো টাইপগুলো দেখা যায়। হ্যাঁ, ওই টাইপটা দেখে তখন আপনি দেখবেন যে ওইখানে এক্সপেন্স একটা আর এক্সপেন্সেস একটা, দুইটা কিন্তু আলাদা আলাদা দেখাবে, এবং সেই দুইটার আন্ডারে এখানে কিন্তু ডিটেল টাইপ আলাদা আলাদা হয়ে যাবে, মানে ওই কয়টার আন্ডারে চলে যাবে। ওকে, তাহলে এটা আমরা সেভ করলাম। এক্সএলএসে আছে দেখি, এটা সিএসভি হবে না? না, এক্সেলেসেও করা যাবে। আচ্ছা দেখি এটা ও কি বলে, সেভ হচ্ছে না কেন, সেভ অ্যাজ সিএসভিতে দিয়ে দেখি। হ্যাঁ, সিএসভি ডেস্কটপ সেভ। ওকে, এটা সিএসভিতে সেভ নিছে। হ্যাঁ, আচ্ছা এটা আমি কেটে দেই। এখন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই ডাটা আপলোডের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এখানে দেখেন, এখানে কি বলছে দেখেন, সিলেক্ট গুগল শিট, যদি আমরা যেটা গুগল শিটের বাইরে করলাম এক্সেলে বা সিএসভিতে কনভার্ট করলাম, যদি এখন কাস্টমার গুগল শিট মেনটেন করে আপনাকে পাঠায় তাহলে আপনার লাইফ আরও সহজ। শুধু গুগল শিটটা এখান থেকে লিঙ্কটা কপি করে এখানে কানেক্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আমাদের এরকম হয় ডাউনলোড স্যাম্পল ফাইল করছেন, এরপর আমি ব্রাউজ করব যেখানে আমি সেভ করে রাখছি, তাহলে ধরেন আমি রাখছি এখানে আপলোড, এটা কেন আসতেছে না, ফাইল সাইজ এক্সিডেড 2 MB, এক্সেল তো 2 এমবি অর্থাৎ বলে কি এত 2 MB কেন হলো, এটা কি বলে, পাগল নাকি? ফাইলটা ডেস্কটপে রাখছেন না? হ্যাঁ, এই যে হ্যাঁ এটাই তো, এটা সিএসবি করছি, এটা 2 MB কেমনে হলো, এটা বুঝলাম না।
KB হলে তো বোঝা যায় 2 KB। এক্সেল এর তো 2 KB হবে আসলে আর বেশি হবে না। এই একটা ফাইলও বলতেছে, আচ্ছা দেখি CSV আর একটা ফরম্যাটে নামাই দেখি। আর CSV তো এমনিতেই অনেক ধরেন আপনার ছোট কম্প্রেস হয়ে যায় সব কিছু। CSV আর কিছু আছে? না, CSV তো একটাই মনে হচ্ছে। আচ্ছা এইখানে আছে দেখি। অস্ট্রেলিয়ান কুইক বুক তো ভালো দাঁড়াচ্ছে রে ভাই। এখানে কিছু একটা ঘুরতেছে দেখি। আচ্ছা তাহলে আমরা আপলোড ফাইল এইটা নিচে, কিন্তু এই CSVটা নিচে। হ্যাঁ, নেক্সট করি। এইখানে দেখেন বলছে ম্যাপ ডাটা। ম্যাপ ডাটা কি বলছে? ডিটেল টাইপের ক্ষেত্রে ডিটেল টাইপ আছে, অ্যাকাউন্ট নেমের ঘরে অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার ঘরে অ্যাকাউন্ট নাম্বার আছে, টাইপের ঘরে টাইপ আছে। কারেন্সির ঘরে বলছে নো ম্যাচ, কারণ আমরা কারেন্সি বলে কিছু দিই নেই। হ্যাঁ, এরপর বলতেছে ট্যাক্স রেটের ঘরে নো ম্যাচ, কারণ ট্যাক্স রেট আমরা ফাঁকা রাখছি। ওপেনিং ব্যালেন্স নো ম্যাচ, ডেট নো ম্যাচ, কারণ এগুলো আমরা দেই নেই। হ্যাঁ, এরপর নেক্সট। এখানে দেখেন সবগুলাই লাল দেখাচ্ছে। এই লাল দেখানোর কারণ কি? খুব সম্ভবত এগুলো অলরেডি আছে। দেখি আমরা ইম্পোর্ট দিয়ে। না, এই যে এই দুইটা অলরেডি এক্সিস্টিং ডিফল্ট যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো তার মধ্যে এই দুটো অলরেডি আছে, যার কারণে এই দুইটা নিচ্ছে না। এখন আমরা কি করতে পারবো? আমরা 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 না, ডাবল হবে না। মানে এই যেখানে বলছে যে এরর আর এখানে বলছে যে এরকম। এখন দেখেন মেডিকেয়ার, হ্যাঁ, আমরা এখানে যদি নামটা 1 দিই, অ্যাকাউন্ট নেমটা, হ্যাঁ, এখানে দিলাম 1, এই নামে মেডিকেয়ার এবং পার্কিং ফি নামে অলরেডি আছে, এই জন্য নিচ্ছে না। আমরা এখানে 1 দিলাম শুধু নামটা ডিফারেন্ট করার জন্য। এরপর ইম্পোর্ট দিয়ে দেখেন, তাও নিচ্ছে না কেন? অ্যাকাউন্ট নাম্বার মিলছে নাকি? 9351। আচ্ছা, কি প্রবলেম? এই দুটো কেন নিচ্ছে না? অনেক কিছু চেঞ্জ করে দিলাম। 81728271। আচ্ছা, প্রবলেম বলছে এই জায়গায়, তার মানে এই দুইটা অলরেডি আছে। হ্যাঁ, আচ্ছা, এক্সপেন্সগুলো ঠিক রাখি। আমরা এখানে ডিটেল টাইপটা চেঞ্জ করে দিই, মানে এক্সপেন্স এবং পেরোল এক্সপেন্স এই সেম জিনিস আছে। আচ্ছা, এইটা ধরেন এইটা জাস্ট মিলতে হবে এমন না, আমি জাস্ট এটা ডিফারেন্ট দিয়ে দেখতেছি যে প্রবলেমটা কোথায় নিচে। তার মানে হচ্ছে ওই যে অ্যাকাউন্ট টাইপে এক্সপেন্সের আন্ডারে পেরোল এক্সপেন্স এটা ছিল। একই জিনিস দুইবার হবে না, কারণ দুইবার হইলে তো কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টটা হিসাব করবে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন এখন দুইটা, মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট দুইভাবে অ্যাড করতে পারবেন। একটা ম্যানুয়ালি সিঙ্গেল একটা করে করবেন,
আর একটা হচ্ছে যদি বেশি হয় তাহলে ইম্পোর্ট করবেন। ওকে, এখন 7টা তো বেজে গেছে না? আচ্ছা, যেটা করব আমি বাকি আপলোডটা পরের ক্লাসে দেখাবো, অসুবিধা নেই। এইটা আমি আপলোড করে দিচ্ছি, আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট এবং ট্যাক্স এই দুটাই আপলোড করার আগে শিখেন। আপনার কাছে তো দেওয়া আছে, এই ডকুমেন্টগুলো দেওয়া আছে না? আমি ফুল ক্লাসে ডকুমেন্ট একবারে দিয়ে দিচ্ছি না, ওটার মধ্যে গেলেই পাবেন। আর আজকের ক্লাস এখানে শেষ করব, 7টা বাজে, আবার ওদের পরবর্তী ক্লাস আছে। তো আমরা ক্লাস দুটো একটা বেশি লাগলেও সমস্যা নাই, আমরা এগুলো ক্লাসে শেষ করে ফেলব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসটা তাহলে আমি গ্রুপে জানাই দিচ্ছি। নেক্সট ক্লাসটা আমরা হলো অনলাইনে করব, এটা হলো আগামী রবিবার রাত 9টায়। ঠিক আছে।